আমি সেই মাকে নিয়ে 22 আগস্ট 2016 সালের রাতের ভাত খাচ্ছিলাম। আপনার ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়া মানেই গুন্ডারদের কাজ। সুতরাং যেই করুক না কেন সেই গুন্ডা, এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক, সরকারি গুন্ডা বাহিনী। সরকারের গুন্ডা বাহিনী আমার বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে, আমি 30 বছর একটা বাহিনীতে চাকরি করেছি, আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার, কে নিম্ন পদবীর কর্মকর্তা। তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, আমাকে তুই করে কথা বলেছে, আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমি তার কাছে জানতে চেয়েছি আপনারা কার, আপনাদের পরিচয় কী, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি। আমি বলেছি আপনারা আইন প্রয়োগকারী সংস্থা নাকি, আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা, আপনারা পরিচয়পত্র দেখান। কোনো জবাব দেয়নি। আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, কোনো ওয়ারেন্ট আছে? মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না, আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না, আপনাদের পরিচয়। তারা আবার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত করা হাতে নিয়ে বসে আছে, হাত দেন, হাত দেন, হাত দেন। এবং এই পর্যায়ে যে অফিসার একটা অসভ্য, তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না। কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না। আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকারি করে কথা বলেছে। সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে, এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠে দিচ্ছি, নাহলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত। আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, আমার চোখ বেঁধেছে, চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে। এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার যে আমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমার জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন। তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছে, তোর সেনাবাহিনী, তোর এটা সেটা, এইভাবে কথা বলেছে আমাকে। তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পরিয়েছে। তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল। এখন আমি ফিরে এসে আরও যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে, তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার গা হাত জোরে ধরে বলেছে আমি একা যাবো না, নিতে হলে আমার মাকেও নিতে হবে। তারপরে তারা আমার মাকে, তাকে আর কিছু বলেনি। কিন্তু আমার বাসার যুবতী কাজের মেয়ে, তার গায়ে হাত উঠিয়েছে। আমার বাসার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার, তাকে মাঠে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে। বাসার যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, যত কর্ম ছিল, তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। আমার বাসা তছনছ করে তারা আলমারি, বাক্স সব তারা ভেঙে চুড়ে, তারা মোবাইল, কম্পিউটার আর যা ইচ্ছা তারা নিয়ে গিয়েছে। আলমারি, স্টিল আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে। এবং আমাদের বাসার রাস্তাটা 200 গজের গলির সামনে বন্ধ। মহল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার এলাকাটা কভার করা আছে। তারা সিসি ক্যামেরাগুলি সব ভেঙেছে, যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার একটা ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। প্রায় আমার চোখ বাঁধা, মুখ বাঁধা, মুখোশ পরা, আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ডানে বামে করে প্রায় ঘন্টাতে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল, একটা লুঙ্গি দিল, বলে আপনার কাপড় পাল্টে দেন। তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিই, আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম। আমাকে আমার আমার পরানো একটা স্যান্ডেল ছিল যেটা আমার বাবা পড়তেন, আমার বাবার স্মৃতিস্বরূপ আমি স্যান্ডেলটা পড়তাম। তারা আমাকে একজন স্যান্ডেল দিল, আমার স্যান্ডেলটা নিয়ে যেতে দিল, আমি স্যান্ডেল নিতে দিই না। আমি বলছি না, এটা আমার বাবার স্মৃতি, আমি এটা দেবো না। তারা অনেক জোরাজোরি করেছে, আমি বলছি না আপনারা দেবো না, আপনারা যা করতে পারেন, আমি আমার স্যান্ডেল দেবো না, এটা আমার বাবার স্মৃতি। তো শেষ পর্যন্ত তারা আমাকে স্যান্ডেল রাখতে দিয়েছে। তারপর আমাকে খাবার দিয়েছে তারা, এক প্যাকেট বিরিয়ানি। তখন কি বিরিয়ানি খাওয়ার মতো কোনো মানুষের সাথে থাকে? আমি খাবারের তো খাইনি তখন পর্যন্ত। আর বিরিয়ানি তো কেন, আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেল। আমি নামাজ আসায় আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ অজু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হয়ে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। রুমে এসে আমি তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। আর সারা রাত তুমি এই আতঙ্কে আছে। একটা আপায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। তো আমাদের সে ঘুম মানেই তো ক্রস ফায়ার, এটাই চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে
তোমার জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশটা অক্ষত অবস্থা আমার মা স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুনলাম, চোখে তো ঘুম আসে না। আগের দিন দুপুরে খেয়েছি, এরপরে তো সারা রাত ঘুম নাই, খাবার নাই, মৃত্যুর আতঙ্ক। পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে, চা পড়ার ডিম ভাজি। নাস্তা খাওয়ার তো নাস্তাটা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে, কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম, মাকে দিয়ে সময় লোকমা খাইয়ে দিলাম। আমি বললাম এগুলো নিয়ে যান, আমি খাবো না। এরপরে 12টার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুনি আসছে, আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি, আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। এরপরে আমি আর কিছু বলতে পারবো না। কতক্ষণ পরে আমার হুশ আসছে আমি বলতে পারবো না। আমি দেখলাম আমাকে আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা রুমে, এবং আমার হাতে স্যালাইন দেওয়া। এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এখন আপনাকে ওষুধ দিয়ে, আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল, আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যাই হোক, এভাবে প্রায় 6 দিন বা 7 দিন, আমার ঠিক মনে নেই, আমার এই অবস্থায় কাটতো। আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানোলা লাগানো ছিল, ওটা খুলে দিতাম, আমি টয়লেটে যেতাম। খাবার দিত আমাকে 3 বেলা খাবার যাই দিত। রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখের খাবার সামনে বসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আমি খারাপ কি 6-7 দিন আমি বলতে গেলে না খাওয়াই, শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু কোনার টুকরা খেতাম, সাদা ভাত 2-1 লোকমা খেতাম। এভাবেই আমার 6-7 দিন গেল, স্যালাইনের উপরে ছিলাম। তারপরে 6-7 দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো। তারপরে থেকে আমি প্রতিদিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপরস্থ কর্তৃপক্ষের কথা বলবে, কোথায় তারা, কোথায় তারা, আসে না কেন, আসে না কেন? আসবে, ওনাদের সময় হলে আসবে, ওনাদের সময় হবে। আসলে এইভাবে দিন ঝুলতে থাকলো। আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই, আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম। দাঁড়িয়ে নামাজ পড়ে আমার ক্ষমতা হারিয়ে ফেললাম, বসে নামাজ পড়া শুরু করলাম। পরে 1 মাস প্রায় না খাওয়া, আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম, আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না। ঠিক 1 মাস পরের ঘটনা, 22শে আগস্ট রাতে নিয়ে গেল। 21শে আগস্ট রাত 11টা 50-এ আমাকে একজন এসে বলল যে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে। আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ। তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবখানে তো উপরস্থ স্যার বলে, আপনারা কি বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান? আমি 30 বছর একটা বাহিনীতে কাজ করেছি, এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে? আপনারা আমাকে কি গর্ধ পেয়েছেন? যাই হোক, আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল। অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন, আমি তো তার চেহারা কিছু দেখার সুযোগ নেই, রুম অন্ধকার। আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন, বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সে আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21শে সেপ্টেম্বর রাত 11টা 50 কথা, আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমার দিন গুনবো না ঘন্টা গুনবো? তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর থেকে আমি দিন গুনছি, কেউ মুক্তির কথা বলে না, কিছুই বলে না। প্রতিদিন দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলে কান্নাকাটি করি, কোনো কথা নেই। 19শে সেপ্টেম্বর মানে আরও প্রায় মাসখানেক পরে 19শে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো, আমাকে তখন আমার রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো। এটা তাদের ইন্টারোগেশন রুম, মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারোগেশন রুম। এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে। আল্লাহর রহমত যে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি। তো আমাকে তারা আমার নামটা মানে কিছু জিজ্ঞাসা করলো, তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল, তাদের সাথে আপনার কী পরিচয়, অমুকের সাথে আপনার কী পরিচয়, অমুকের সাথে আপনি কী পরিচয়, কীভাবে চিনেন। তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে, কারণ আমি একজন জুলুম নির্যাতনের শিকার। তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায়, আমাকে তারা বলছে। তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারকে বেসরকারি আমরা এটা কখনো দেখি না, সেনাবাহিনীতে কোনো দল নাই, সেনাবাহিনীর সবাই আমরা ভাই, আমরা সবাইকে ভাইয়ের মতো মনে করি, আমরা সেইভাবে যোগাযোগ করি, কে কী দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না। সুতরাং আপনারা যারা বলছেন এটা আপনাদের কল্পনাপ্রসূত, আমার সাথে এই ধরনের কারণ এই ধরনের বিরোধী করার বলার জন্য এগুলি হিসাব করে আমরা যোগাযোগ করি না। আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করছি, অমুক সাথে অমুক জায়গায় চাকরি করছি, আমি সমস্ত বিবরণ দিলাম। 19 তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল। আবার 3 দিন পরে 22শে অক্টোবর আবার তারা আসলো, আবার একই ধরনের প্রশ্ন। এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা, যেন
কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে 100 বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নাই। ইংরেজিতে বলে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ সেড দ্য ফার্স্ট টাইম। প্রথমে যেটা বলছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টাপাল্টা বললে মিথ্যা হতে হবে। তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখানোর দরকার নেই। তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলো একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো। এরপরে দীর্ঘদিন পর জিজ্ঞাসা করেন, আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে ভেবে আটকে রাখবেন, বলে আপনারা থাকেন আরও কিছু জিজ্ঞাসাবাদ করবো। 7ই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো আগের প্রশ্নগুলি, কিন্তু এই প্রশ্নগুলো এবার কিছু ব্যতিক্রম ধর্মীয় প্রশ্ন ছিল। এখানে তারা আমাকে হঠাৎ করে বলল, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি এখন একটু পিছনের দিকে ফিরে যেতে চাই। আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপসার, লঙ্কু, রক্তবিন্দু, সমস্ত অস্থিমজ্জা, খাঁটি দেশপ্রেমিক আপাদমস্তমিক সৈনিক, আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, আমি যোগদান করেছি, আমি এখনও প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব বেশ ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন, বিচার বহির্ভূত হবে, আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালের 7ই ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি বলছিলাম স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নিই, আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না করে। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হতে পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাবো, আপনি আমাকে চর থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ খুলে দিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি, 2009 সালে কীভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের তার কাটা বাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি। এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে? তারা কি ভারতপ্রেমী? তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই স্বার্থান্বেষী মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারতপ্রেমী ছিল না, তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই। আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে এই ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলার মুসলমানদের উন্নতির জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে, বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে, 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের 2 বাংলা এক করেছে। তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালে, আপনারা জানেন না, দেশবাসীর জানা উচিত এগুলো, আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকার একটা চুক্তি করেছিল। সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। না, আমার কথা নয়, আপনারা 266 দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদেরের বই পড়ে দেখেন। ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। ওটা চুক্তি ছিল। আমি 3টা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এদেশে ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এদেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনের লোক এই দেশে প্রশাসন চালাবে। এই দেশের প্রশাসনের শতকরা 1জন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি, আপামর ছাত্ররা যোগদান করেছে। তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে। তৃতীয়ত, এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামীর চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মীর জাফরের বংশধর, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমি এগুলির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলি বলতে পারিনি,
2009 সাল থেকে আমি বলেছি এটাই ছিল আমার অপরাধ, এটা আমার বড় অপরাধ ছিল। আর অপরাধ, আমি অধ্যাপক গোলাম আযমের ছেলে, এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে। এবং এই 29,794 ঘন্টার কাহিনী 29,794 দিন বলে শেষ করা যাবে না। সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহর পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার আমার সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি আল্লাহর মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটার ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহাজ্জুদ করে, যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে, তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমি বদ্ধ করি না, তুমি আকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ, তুমি তাদের ব্যবস্থা নিও। আমি দেশবাসী হিসেবে বলতে চাই, আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি, এটা খারাপ কাজ করেছি, দেশ বিরুদ্ধে কারো আমাকে ফাঁসি দেন, আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো, আমি দৃঢ়ভাবে বলছি। আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি, তাহলে যারা আমার প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে শাস্তি প্রাপ্য দেবে, সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় বিচার জুলুম হয়েছে, এই সবগুলির দোষী ব্যক্তিদের 7 বছরের পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক আপনার সেই দণ্ড প্রদান করেন। আমার ওখানে দিনগুলো কীভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যায়। আমি এগুলি ওই দুর্ধর্ষ এই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করতে চাই না। আমার চোখ 41,000 বারের মতো আমি হিসাব করেছি এই 8 বছরে, মোট 41,000 মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের এখানে চোখ এত জোরে বাতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। কোনো মায়া দয়াহীন ছিল না। আর কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিত বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোটো ছেলে, তারা আমাকে ধমকের সুরে হুকুমের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের, আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। 2-1 জন ছিল একটু সহানুভূতির ছিল, 2-1 জন ছিল তারাও সুপারভাইজাররা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করার কথা বলছি, তাকে পরিবর্তন করছে না। আমি সুপারভাইজারকে বললাম যে আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাদ্য বর্জন করবো। এখন সুপারভাইজার আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো। এবং সে সেটা বাস্তবায়ন করেছে। আমি 2 দিন শুধু মুড়ি পানি খেয়ে থেকেছি, কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয়, যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয়, যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয়। ডাক্তার কিছুদিন, এটা গত বছর শেষের দিকের কথা বলছি, আমার কথা একটু আগে পিছু হয়ে যাবে, কিছু ক্ষমা করবেন আমাকে। তো ডাক্তার গত জানুয়ারি মাসের 19-20 তারিখের দিকে আমার দেখতে আসলো। প্রথম দিকে প্রায় 1 মাস পর পর দেখতে আসতো, এরপরে বছরখানেক পর থেকে 2 মাস পর পর দেখতে আসতো, বছর 3 পর থেকে 3 মাস পর পর দেখতে আসতো, শেষ পর্যন্ত 3 মাস পর পর দেখতে আসতো। তো গত জানুয়ারি মাস ডাক্তার 19-20 তারিখে থেকে আমার দেখতে আসলেন, আমাকে বললেন আপনি কেমন আছেন। আমি বললাম ডাক্তার সাহেব, বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করেন, আমি সহ্য করতে পারি না। এই যে যারা আমার বুট পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমাদের সাথে যেই ব্যবহার করে, আমার বাবা মা, আমার বড় বোন, আমার কোনো বোন নেই, আমরা 6 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, খালু ফুফা ফুফু, মোট 35 জন। এই 35 জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি। একটা ছেলে শুধু কয়েক মাস আমাদের যত দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনীর চাকরি, তো সিনিয়র কর্তৃক দুনিয়াতে বকাঝকা দেওয়া এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র আমাকে এত বকাঝকা করেনি, একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করেছে। আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়া করে পরিবর্তন করেনি। আমি ডাক্তার সাহেবকে সব বললাম। আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো, সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব, এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব দয়া পরামর্শে উনি উদ্বস্ত কর্তৃপক্ষ করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছে। তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারি না, প্রকাশের কোনো ভাষা নেই। যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা
তাদের জন্মের আগে তাদের মতো আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব, আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি, আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে, আজকে আপনার আমার সাথে দুর্ব্যবহার করছেন। সে তারপরেও দুর্ব্যবহার করেছে, এবং দুর্ব্যবহার না, তারপরে আমার চোখ আরও বেশি লাইট করে বাঁধা শুরু করেছে, আরও নতুন নতুন। আগে আমাকে প্রথম প্রথম নামাজের সময় বলতো, তারা নামাজের সময় বলেন, আমি বললাম আপনার কি মুসলমানের ছিলেন নাকি? আমাকে নামাজের সময় বলেন, আমি তাহাজ্জুদ করে বসে আছি, ফজরের নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলে না। আমি জোরের নামাজের টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, ভেন্টিলেটারটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত, কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পাম্পের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড, কি এইভাবে কী যেন সাউন্ড তারা তৈরি করে, আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমরা আজান শুনতে না পাই। আমি বললাম আপনাকে মুসলমানের বাচ্চা, একটা কাফের দেশও তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে মানুষ আজান, আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে, আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না? আপনার কি কি মন মানসিকতা? আপনার কি আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? বলেন না আমরা নামাজ পড়ি করে, আপনাদের এগুলি অন্তরের কথা না, এগুলি আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এভাবে বলেছি।